বিয়ের ১০ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে। ভাবছেন আমাদের কোনো বাচ্চা নাই তাই আমার স্বামী বিয়ে করতে চাচ্ছে? মোটেও এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছে। আমার ছেলের বয়স ৭ বছর আর মেয়ের বয়স ৫ বছর। তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, আমি অনেক টাকা ইনকাম করি, আমার বউ পালার মুরদ আছে। আর একটা করলে সমস্যা কি? আর ইসলামে নিয়ম আছে। তখন আমি বললাম, ভালোই ইসলাম মানো তো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো তো? তখন আমার স্বামী রাগ হয়ে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, তুমি বেশি কথা বলো। আর আমার ইচ্ছা, একটা মেয়েকে আমার খুব মনে ধরেছে, আমি তাকে ভালোবেসে ফেলেছি আর আমি তাকে বিয়ে করছি, এ বলে সে রুম থেকে বের হয়ে চলে গেল। আমি অনুভূতিহীন ভাবে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি কি করব আমি বুঝতে পারছি না। আসলে এখন তার অনেক টাকা হয়েছে তো। আমার সেই দিনটার কথা এখনো মনে পড়ে। আমার যখন বিয়ে হয় তার মাত্র 23,000 টাকা বেতন ছিল। তার অফিসে পদোন্নতি হতে হতে 2 লাখ টাকা বেতন ছাড়িয়েছে। এখনো সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে, যে দিনগুলোতে আমি নামাজ পড়ে তার উন্নতির জন্য আল্লাহ তাআলার কাছে কান্না করতাম। যে সংসারের জন্য দুধে আলতার রং তামাটে করলাম, যে অসুস্থ শাশুড়ি সেবা করলাম এতদিন, আজ সে আমাকে উত্তর দিল, আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন? তখন আমি উত্তর দিলাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুর যদি এমনটা করতেন আপনি কি মেনে নিতেন? আমার শাশুড়ি তখন আমাকে বেয়াদব বলল। উচিত কথা কারোরই ভালো লাগে না। যার সাথে আমি 10 বছর সংসার করেছি সেই স্বামী আমাকে মূল্য দেয়নি, আর সে তো পরের মা, যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম। কেমন জানি কান্না আসছে না, নিজের ভাগ্যের উপরে হাসি পাচ্ছে। বেঈমানগুলোর জন্য এত বছর করেছি এটা ভেবেই আমার হাসি পাচ্ছে। আমি আসিফের ঘরে আসার অপেক্ষায় রইলাম। আসিফ আসলে আর সব হিসাব বোঝাপড়া করে চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কেঁদে বালিশ ভিজালে চলবে না। যে মানুষ এত বছর সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে, তার জন্য কেন কান্না করব? নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম। রাত প্রায় তখন 11টা। আসিফ বাসায় ফিরলো। অন্যদিন খাবার নিয়ে আসিফের জন্য টেবিলে বসে অপেক্ষা করতাম, কিন্তু আজকে আমি আর তা করলাম না। ছেলে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি নফল ইবাদত করে জায়নামাজেই বসে আছি। এই সময় আল্লাহ ছাড়া কেউ আমার আপন না। আমার আল্লাহকে মনে সব কথা বললাম অনেকক্ষণ। কেমন জানি অনেকটা হালকা লাগছে, অনেকটা নিজেই শক্তি পাচ্ছিলাম। আসিফ কথা বলতে বলতে ঘরে ঢুকলো। অফিসের ব্যাগটা সোফায় রেখে তখনও হেসে হেসে কার সঙ্গে জানি কথা বলছে। মাঝে মাঝে গান গাচ্ছে আবার হাসতেছে। বুঝলাম যে মেয়েকে পছন্দ করতো ওই মেয়ের সঙ্গেই কথা বলতেছে। আসিফের গলার কণ্ঠ শুনে শাশুড়ি মা ড্রয়িং রুমে এসে হাজির। আসিফকে জিজ্ঞাসা করলো, বাবা অফিসের কাপড় না ছেড়ে কার সঙ্গে কথা বলছিস রে? আসিফ তখন হেসে হেসে বলল, মা তোমার নতুন বৌমা। আসিফের মুখে কথা শুনে আমার কলিজার ভিতরটা মনে হলো মুসর দিয়ে উঠেছে। ততক্ষণে আমি জায়নামাজ উঠিয়ে ড্রয়িং রুমে আসতেছিলাম। শাশুড়ি মা বলল, দে দে আমি একটু কথা বলবো। মাও নতুন বৌমার সঙ্গে কথা বলতে ব্যস্ত। কি আদরে ডাক, কি আদরে ডাক। মার মুখে এমন কথা শুনে আমি তো অবাক। এত বছরে কই মা তো আমাকে এইভাবে কখনো ডাকেনি। আসিফ তখনই আমাকে দেখে বলে, অনু ভাত দাও। মনে মনে বলতেছিলাম, পুরুষের একটু টাকা হয়েছে বলে তাকে দ্বিতীয় বিয়ে করতে কোনো বাধা নেই। সে চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারে। অথচ এই পুরুষের উন্নতির জন্য আমি একটা সময় জায়নামাজে বসে কান্না করেছিলাম। হায় রে বেঈমান পুরুষ, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। তবে এটা আমি প্রকাশ করলাম না। আসিফকে তখন আমি বললাম, আমি তোমার চাকর না। ভাত খেতে ইচ্ছে করলে তোমার মাকে বলো ভাত দিতে। আর ভাত খাওয়া শেষ হলে রুমে আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার মুখে এমন কথা শুনে আসিফ আমার দিকে তাকিয়ে আছে। কারণ বিয়ের আমাদের 10 বছরে কখনো আমি আসিফের সঙ্গে এইভাবে কথা বলিনি। আজকে প্রথম এইভাবে কথা বললাম। এতদিন নরম ছিলাম, এবার তো একটু গরম হয়ে দেখি আসিফ রাত্রের খাবার শেষ করে রুমে আসলো। আসিফের দিকে তাকিয়ে আমি বললাম, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। ছেলে মেয়ে দুইটার দিকে তাকিয়ে আমি তোমাকে তালাক দিতে পারছি না। তোমার সঙ্গে থাকার ইচ্ছেও আমার মরে গিয়েছে। তুমি একটা বিয়ে করো না 10টা বিয়ে করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রতি মাসে ছেলে মেয়ের খরচ বাবদ 50,000 টাকা তুমি আমাকে দিবে, আর তুমি আর তোমার মা এই বাড়ি থেকে চলে যাবে। এই বাড়িতে আমি আর আমার সন্তানেরা শুধু থাকবো। এই কথা শুনে আসিফ আমার মুখের দিকে তাকিয়ে আছে। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পুলিশ কেস খাবে, আর আমি মামলা করতে এক পাও পিছু হব না। আর এই বাসায় তুমি রেগুলারই আসবে না। হ্যাঁ, যখন ছেলে মেয়েকে দেখতে ইচ্ছে করবে তুমি তখন মাঝে মাঝে এসে দেখে যেও। আর এখন তুমি অন্য রুমে গিয়ে শোও, আমি ঘুমাবো। আসিফ কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বা আসিফের মুখে কোনো কথা ছিল না। আসিফ হয়তো এটা ভাবছিল যে সরল সোজা মেয়েটা হঠাৎ করে চালাক হয়ে গেল কিভাবে। আসিফ তখন আমাকে বলল, অন্য মেয়েদের স্বামীরা যদি অন্য নারীর সঙ্গে কথাও বলে তাহলে তারা কান্না করে ভাসিয়ে ফেলে, সমুদ্র বানায়। আর তোমার বর বিয়ে করছে জেনেও তোমার চোখে এক ফোঁটা পানি দেখলাম না। আমি হেসে আসিফকে বললাম, পাগল নাকি তুমি? আমি তোমার জন্য কান্না করব, বেঈমানের জন্য? কখনোই না।
তুমি এত বছর সংসার করার পর যদি আনন্দই বিয়ে করতে পারো, তাহলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? অবশ্যই থাকতে পারবো। আসিফ আমার মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আসিফ মনে হয় ভেবেছিল আমি তার কাছে আশ্রয় চাইবো, তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করব। আমাকে রেখে তুমি বিয়ে করো না, সেই সরল সোজা মেয়েটার মতো, কিন্তু এমন কাজ আমি কখনোই করব না। আসিফ বেডরুম থেকে বের হয়ে গেল। এই লাইভ স্ট্রিটের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।